Okay, let's start. Today's topic is Ziegler-Natta catalyst or Ziegler-Natta polymerization. First, we have to know what is Ziegler-Natta catalyst. Ziegler-Natta catalyst is a type of coordination catalyst. ঠিক আছে, তাহলে এটার দ্বারা যে পলিমারাইজেশনটা হবে it will be কি coordination polymerization. ওকে, এখন কোঅর্ডিনেশন পলিমারাইজেশন হইলেও এটার জিগলার-নাটা ক্যাটালিস্টের ক্ষেত্রে অন্য আমরা যে একটা জেনারেল কোঅর্ডিনেশন ক্যাটালিস্ট দেখে আসছিলাম বা আলোচনা করে আসছিলাম সেটা নিয়ে আমরা দেখছি যে খুব সিম্পলি হয়, কোঅর্ডিনেশন বন্ধনের মাধ্যমে তৈরি করলেই হয়। কিন্তু জিগলার-নাটা ক্যাটালিস্টটা মূলত একটা কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে, এই কমপ্লেক্সটা কিভাবে তৈরি হয়? এই কমপ্লেক্সের দুইটা পার্ট থাকে, ঠিক আছে, কম্প্রাইজিং অফ টু কম্পোনেন্টস। আমি একটু লিখে লিখে দিই আপনাদের, তাহলে সুবিধা হবে। আমরা এই জিনিসটা রিপিট করতেছি না তো নাকি? জি স্যার। জি স্যার বল। আমি বললাম যে এটা কি রিপিট হচ্ছে কিনা, না আপনারা স্যার পড়েন নতুন নাই? টপিক স্যার, হ্যাঁ, নতুন টপিক স্যার এটা নতুন টপিক। ওকে, আমি সেটাই জানতে চাইছি। ওকে, তাহলে আমি এখানে মার্ক করে আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা একটু মনোযোগ দেবেন আজকে। হ্যাঁ, দেখেন এখানে প্রথম যেটা আমি বললাম কি জিগলার-নাটা ক্যাটালিস্ট বা জিগলার-নাটা পলিমারাইজেশন একটা টাইপের কোঅর্ডিনেশন পলিমারাইজেশন। আমরা কিন্তু লাস্ট ক্লাসে কোঅর্ডিনেশন পলিমারাইজেশন পড়ছিলাম, তাই না? এখন তাহলে জিগলার-নাটা ক্যাটালিস্টটা কিভাবে গঠিত হয় আমরা সেটা একটু দেখি। ঠিক আছে, এটার দুইটা পার্ট থাকে, একটা হলো অর্গানোমেটালিক কম্পাউন্ড, ওকে, আরেকটা থাকে আপনার হ্যালাইডস বা অ্যালকাইলস, হ্যালাইডস অফ ট্রানজিশন মেটাল। ঠিক আছে, দুইটা পার্ট থাকে, একটা পার্ট থাকবে হলো মেটাল ক্লোরাইড, মেটাল হ্যালাইড এরকম, আর আরেকটা পার্ট থাকবে অর্গানোমেটালিক কম্পাউন্ডের। ওকে, প্রথমে there are a special they are these are a special type of polymer catalyst বা coordination catalyst, okay, comprising of two components. আমি যেটা বললাম যে দুইটা কম্পোনেন্ট, আমি মার্ক করে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবেন। হাইলাইট করতে হলে বেটার। আচ্ছা, এখন দেখেন আমরা কি বলছি, এটার কয়টা কম্পোনেন্ট আছে? দুইটা কম্পোনেন্ট আছে। ঠিক আছে, জেনারেলি রেফার টু অ্যাজ ক্যাটালিস্ট এন্ড কো ক্যাটালিস্ট। এই দুইটা পার্টকে কি বলা হয়? ক্যাটালিস্ট আর কো ক্যাটালিস্ট। আমার সাথে যদি পড়েন, কথা বলতে থাকলে আপনারা দেখবেন যে পড়া অর্ধেক হয়ে গেছে। আমি বারবার বলতেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক এন্ড ইউ শুড লার্ন ইট ভেরি ওয়েল। ওকে, এখন দেখেন দ্য ক্যাটালিস্ট কম্পোনেন্টস কনসিস্ট অফ হ্যালাইডস অফ গ্রুপ 4 to 8 গ্রুপ এলিমেন্টস। ঠিক আছে, বা 4 to 8 গ্রুপ এলিমেন্টস। তাহলে প্রথম যে অংশটা আমরা চিন্তা করতে পারি সেটা হলো গ্রুপ 4 থেকে 8 এর মধ্যে যে এলিমেন্টগুলি আছে পিরিয়ডিক টেবিলে তাদের হ্যালাইড। ওকে, নেক্সট হলো, ও শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। আবার শুরু করি আমরা। আমি বলতে বলতে লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা,
আমাদের যেটা দেখার বিষয়, আপনাদের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কি? জি স্যার। তাহলে আমি জি আলোচনা কন্টিনিউ স্যার। করি। আচ্ছা দেখেন, এখানে আমি কি বললাম যে এখানে দুইটা অংশ থাকে। এই পলিমার ক্যাটালিস্টটা, ক্যাটালিস্ট কেন বললাম, আমরা অনেকটা যে এটা কাজ করে হলো, আমাদের যদি ইনিশিয়েটর চিন্তা করি, এই ক্যাটালিস্ট গুলি অনেকটা ওই ইনিশিয়েটরের মতো কাজ করে, ঠিক আছে? সেখানে কি হয়, ইনিশিয়েটরের কাজ কি ছিল, সে নিজে একটা মনোমারকে অ্যাক্টিভেট করবে, তারপরে সেই অ্যাক্টিভেটেড মনোমারটা পলিমার চেইন হিসেবে কন্টিনিউ করতে থাকবে, নিজের লেন্থ বাড়াইতে থাকবে। ওই ইনিশিয়েটর ছাড়া মনোমারটা অ্যাক্টিভেট হতে পারে না এবং পরবর্তীতে চেইন গ্রোথও করতে পারে না। আচ্ছা, এই জায়গায় ঠিক একই কাজ করবে জিগলার নাটা ক্যাটালিস্টটা, একটা কোঅর্ডিনেশন ক্যাটালিস্ট, সেও একটা মনোমারকে অ্যাক্টিভেট করবে, যে মনোমারটা নিজে নিজে পলিমারের চেইনে পরিণত হতে পারে না, ঠিক আছে? এখন যখন মনোমারটা এই ক্যাটালিস্টের সাথে যুক্ত হবে, তখন এমন একটা অবস্থা তৈরি হবে যে মনোমারটা অ্যাক্টিভেটেড হবে এবং সে পরবর্তীতে আরেকটা মনোমারের সাথে যুক্ত হবে এবং এইভাবে একটা লম্বা চেইনে পরিণত হবে। খেয়াল করেন, এখানে প্রথমে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, আমি হাইলাইট করে দিচ্ছি অংশগুলি। প্রথমে হলো এটা একটা কোঅর্ডিনেশন ক্যাটালিস্ট, তার কয়টা কম্পোনেন্ট আছে? দুইটা কম্পোনেন্ট আছে, ওকে, যাদের একটাকে বলা হয় ক্যাটালিস্ট, আরেকটাকে বলা হয় কো ক্যাটালিস্ট। দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দ্য ক্যাটালিস্ট component consists of halides of group 4 to 8 elements, বা আপনি বলতে পারেন যে 4 to 8 গ্রুপ এলিমেন্টস। মানে মৌলগুলি সাধারণত আমাদের এটা কিন্তু হলো যে এই পুরাতন যে পদ্ধতি আছে সেটা অনুযায়ী আর কি, বিউপ গ্রুপের মেটাল, এগুলিকে আমরা কি বলতাম দেখি, বলতে পারেন কিনা? এগুলিকে আমরা কি বলতাম? এগুলোর একটা নাম আছে না? আমরা যেরকম বলি কি, গ্রুপ 1 কে বলি আমরা অ্যালকালি মেটাল, গ্রুপ 2 কে বলি কি অ্যালকালাইন আর্থ মেটাল। এই গ্রুপ মানে বিউপ গ্রুপে যে সকল মৌল ছিল পর্যায় সারণী, তাদেরকে আমরা কি বলতাম বা কি বলি? কারো মনে নাই? এটা না পারলে কিভাবে? অবস্থান্তর মৌলের নাম শুনছেন? জি স্যার। তো অবস্থান্তর মৌল কোনগুলি? আপনাকে পরীক্ষায় তো এটা খুবই ফ্রিকোয়েন্টলি আস্কড একটা কোয়েশ্চেন, অন্তত ফার্স্ট সেমিস্টারের জন্য, যে ট্রানজিশন মেটাল বলতে তুমি কি বুঝো, বা কোন মেটালগুলি ট্রানজিশন মেটাল, তখন কি উত্তর দিবেন? হ্যাঁ, এটা তো ইন্টারমিডিয়েট, এসএসসি সব জায়গায় পড়ছেন। যেগুলো স্যার রঙিন যৌগ পদার্থ। হ্যাঁ, ওইভাবে বললে হবে? পর্যায় সারণীর কত থেকে কত বা কি মৌল, সেটা তো আপনাকে স্পেসিফিক, যে মৌলগুলি রঙিন যৌগ গঠন করে, সবাই তো রঙিন যৌগ গঠন করতে পারে না। ইলেকট্রন বিন্যাসে স্যার 1 থেকে 9 পর্যন্ত ডি অরবিটালে স্যার হ্যাঁ, এই যে সেগুলোই রঙ। এইটা যখন বলবেন সেগুলি পর্যায় সারণীর কই থাকে, তখন সেটাও বলতে পারেন যে বি উপগ্রুপের বা গ্রুপ নাম্বার এত থেকে এতর মধ্যে যে সকল মৌল আছে, এইটা ছাড়া সবাই ট্রানজিশন মেটাল। যারা কি করে, পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখায়, তাই না? এরকম স্পেসিফিক কিছু কথা আছে, তার মধ্যে অন্যতম হলো যে এটা পর্যায় সারণীতে এর অবস্থান কোথায়। দেখেন, আমরা যে মৌলগুলি নিয়ে এখানে আলোচনা করতেছি, অর্থাৎ হ্যালাইডস অফ গ্রুপ 4 to 8 এলিমেন্ট, এদের কি অবস্থা? এরা ট্রানজিশন মেটাল হিসেবেই আচরণ করবে, তাই না? স্বাভাবিকভাবে, যেহেতু তারা ওই শ্রেণীতে পড়ে। ওকে, তাহলে এটা হলো একটা অংশ, ঠিক আছে? এদের কি আছে? হ্যাভিং ট্রানজিশন ভ্যালেন্স আছে। এন্ড দ্য কো ক্যাটালিস্ট, এদেরকে আমরা বলতেছি ক্যাটালিস্ট, এদেরকে আমরা কি বলবো? ক্যাটালিস্ট, Catalyst. ওকে। হ্যাঁ, আর কো ক্যাটালিস্ট অংশটা কি? এন্ড দ্য কো ক্যাটালিস্ট আর অর্গানোমেটালিক
কম্পাউন্ডস। অর্গানোমেটালিক কম্পাউন্ডস বলতে কি বুঝি আমরা? দেখেন, such as alkyls, aryls, hydrides of group 1 to 4 মেটাল। গ্রুপ 1 থেকে 4 পর্যন্ত যে মেটালগুলি আছে, অর্থাৎ গ্রুপ 1 এ অ্যালকালি মেটাল, গ্রুপ 2 তে আছে অ্যালকালাইন আর্থ মেটাল সহ কিছু ট্রানজিশন মেটালের অ্যালকাইল, অ্যারাইল বা হাইড্রাইড। এখন যদি মেটালের সাথে অ্যালকালাইন গ্রুপ থাকে তাহলে আমরা ওদেরকে কি বলি? অর্গানোমেটালিক কম্পাউন্ড, তাই না? যেমন আপনারাই তো একটা উদাহরণ দিছিলেন, গ্রিগনার্ড বিকারক, ওটা কি আমাদের একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্যাটালিস্ট কে? ক্যাটালিস্ট হলো পিওরলি হ্যালাইডস অফ কি ডিফারেন্ট মেটালস ফ্রম গ্রুপ 4 টু গ্রুপ 8 ট্রানজিশন মেটাল। আচ্ছা, আর আমাদের কো ক্যাটালিস্ট কারা? অর্গানোমেটালিক কম্পাউন্ড, যারা কি গ্রুপ 1 থেকে 4 এর মেটাল এর অ্যালকালাই কি অ্যালকালাইন, তারপরে হলো সরি অ্যালকাইলস, অ্যারাইলস আর হলো হাইড্রাইডস। ওকে, আচ্ছা দেখেন, অলদো দেয়ার আর হান্ড্রেডস অফ সাচ ক্যাটালিস্ট এন্ড কো ক্যাটালিস্ট সিস্টেম, অর্থাৎ এখানে এরকম শত শত হাজার হাজার এরকম সিস্টেম তৈরি করা যায়। কারণ আমরা কি গ্রুপ 1 থেকে যদি চিন্তা করি গ্রুপ 4 পর্যন্ত অনেকগুলি মেটাল, তাই না? আবার হ্যালাইডও যদি চিন্তা করি, হ্যালাইডও তো অসংখ্য আছে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম, তাই না? এখন তাহলে কম্বিনেশন কিন্তু অনেক করা সম্ভব। একইভাবে কো ক্যাটালিস্টেরও কম্বিনেশন অনেক বানানো সম্ভব। আবার এই ক্যাটালিস্ট আর কো ক্যাটালিস্টকে মিক্স করে আমাদের এই জিগলান্নাটা ক্যাটালিস্টটা তৈরি করা হচ্ছে, কোঅর্ডিনেশন ক্যাটালিস্ট। তাইলে এখানে কি অনেক রকম কম্বিনেশন বানানো সম্ভব না? উত্তর দিতে হবে। সকাল সকাল আজকে একটু মানে কি বলবো, চিন্তা ভাবনা করার মতো পড়ালেখা শুরু হয়েছে, সুতরাং একটু ঝাড়া দিয়ে বসেন, ঠিক আছে? ঘুমাইতে থাকলে কিন্তু এটা বোঝা কঠিন। ওকে, আমি আবার বলতেছি, খেয়াল করেন, এরকম ক্যাটালিস্ট কো ক্যাটালিস্টের কম্বিনেশন দিয়ে যে জিগলান্নাটা পলিমারাইজেশন ক্যাটালিস্টটা তৈরি করা হচ্ছে, যে ফাইনাল কোঅর্ডিনেশন ক্যাটালিস্ট, সেটা কিন্তু অসংখ্য কম্বিনেশনে তৈরি করা সম্ভব। সেটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে এখানে অর্গানো মেটালিকের ক্ষেত্রে আমরা কি ধরনের সাধারণত ব্যবহার করি সেটার উদাহরণ যদি দেখি আমরা, সাধারণত অর্গানো অ্যালুমিনিয়াম কম্পাউন্ড সাচ অ্যাজ ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম, ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম or ডাইইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এইগুলি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এরা কি অর্গানোমেটালিক কম্পাউন্ড। আপনি কিন্তু দেখতেছেন অ্যালুমিনিয়ামের সাথে কি আছে? ইথাইল গ্রুপ, অর্থাৎ C2H5, তাই তো? জি স্যার। এখন C2H5 অ্যালকাইল গ্রুপ, সুতরাং এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। আচ্ছা, আর এর সাথে কি দেওয়া হয়? ইন কম্বিনেশন উইথ টাইটানিয়াম ক্লোরাইড, বোথ ট্রাই এন্ড টেট্রাক্লোরাইড, ঠিক আছে? টাইটানিয়াম ক্লোরাইড এটা কি? তাহলে এদের মধ্যে কোনটা ক্যাটালিস্ট, কোনটা কো ক্যাটালিস্ট? ইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি ক্যাটালিস্ট না কো ক্যাটালিস্ট? স্যার কোকে কো ক্যাটালিস্ট, ওকে। আর টাইটানিয়াম ট্রাইক্লোরাইড বা টাইটানিয়াম টেট্রাক্লোরাইড? ক্যাটালিস্ট। ভেরি গুড, ওকে। এখন তাহলে দেখেন, তাহলে মোস্ট কমনলি যে কম্বিনেশনটা ব্যবহার করা হয় সেটা বলা হয়েছে কি অ্যালুমিনিয়াম অ্যালকাইল সাথে, এরা হলো মানে অ্যালুমিনিয়াম অ্যালকাইল আর যে
টাইটেনিয়ামের ক্লোরাইড, এরা হলো সবচেয়ে কমনলি ব্যবহার করা কম্বিনেশন। ওকে, আচ্ছা এবার দেখি আমরা এদের মধ্যে এখন কোঅর্ডিনেশন বন্ধন তৈরি করতে গেলে আমাদের কি কি লাগতো? দুইটা পার্ট লাগতো, একটা ইলেকট্রন ডোনেটর, ইলেকট্রন পেয়ার ডোনেটর, আর একটা ছিল ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর। মনে আছে কি? আমাকে উত্তর করতে হবে, ক্লাসে শুধু ঘুমাইলে ক্লাস নেওয়ার কোনো মানে নেই না, কারণ এগুলো তো ইজি টপিক না। কোঅর্ডিনেশন বন্ধন তৈরি করতে কি করতে হয়? আমাদের একটা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর লাগে, একটা ইলেকট্রন পেয়ার ডোনেটর লাগে, তাই তো? মনে জি আছে? স্যার। না মনে থাকলে আবার একটু কথা বলবেন যে স্যার এটা কি এরকম বা ওইরকম, উদাহরণ দিয়ে চেষ্টা করবেন, নিজে উত্তর করার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমাদের এখানে তাহলে নিশ্চয়ই এই ক্যাটালিস্ট আর কো ক্যাটালিস্টের মধ্যে কেউ একজন ইলেকট্রন ডোনেট করবে, কেউ একজন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে কে ডোনেট করবে যদি আমরা দেখি, বা কে অ্যাকসেপ্ট করবে? অ্যালুমিনিয়াম অ্যালকাইলস অ্যাক্ট অ্যাজ ইলেকট্রন অ্যাকসেপ্টর। তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্টর কে? অ্যালুমিনিয়াম অ্যালকাইলস। আর ইলেকট্রন ডোনেটর কে? টাইটেনিয়াম হ্যালাইডস। ক্লিয়ার? তাহলে কো ক্যাটালিস্ট হলে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, আর ডোনেট করবে কে? টাইটেনিয়াম হ্যালাইড যেটা, ঠিক আছে? therefore readily forms কি? a coordination complex or coordination complexes। ঠিক আছে, তাহলে the complex form is insoluble in solvent and is hence heterogeneous in nature। আমাদের যে কোঅর্ডিনেশন কমপ্লেক্সটা তৈরি হলো ক্যাটালিস্ট আর কো ক্যাটালিস্টের কম্বিনেশনের মাধ্যমে, সেটা আবার কি কোনো সলভেন্টে ডিজলভ হয় না। এখন যদি কোনো সলভেন্টে ডিজলভ না হয়, তাহলে আমাদের যে মিক্সচারটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? যেমন বালি আর পানির মিক্সচার একটা আরেকটার মধ্যে হোমোজেনাসলি মিক্সড হয় না, তাহলে তাদেরকে আমরা কি বলি? কি মিক্সচার বলি? বা তাদের নেচারকে কি বলি? দেখেন আমি মার্ক করছি যে সেই জায়গাটা দেখে বলেন আমাকে, এদেরকে আমরা কি বলবো? তাহলে যেহেতু সলভেন্টের মধ্যে মিক্স হচ্ছে না, এদেরকে আমরা কি বলবো? হেটারোজেনাস। হেটারোজেনাস ইন নেচার, ঠিক আছে? বা হেটারোজেনাস কমপ্লেক্স বা হেটারোজেনাস মিক্সচার। ওকে, আচ্ছা এখন আমরা পরিচয় পাইলাম। যদি আপনার খুবই ফ্রিকুয়েন্টলি এই প্রশ্নটা আসে বা আপনি পরবর্তী জীবনেও যখন পড়ালেখা করতে যান, তখন যে পরিচয় জিগলার নাটে ক্যাটালিস্টটা কমার্শিয়ালি খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের এই পরিচয়টা যে কোনো সময় ভাইভাতে বা এরকম কোনো জায়গাতেও আপনাকে ফেস করতে হতে পারে যে হোয়াট ইজ জিগলার নাটে ক্যাটালিস্ট, বা সিম্পলি ডিফাইন জিগলার নাটে ক্যাটালিস্ট। তখন আপনাকে কিন্তু খুব সিম্পলি বলতে হবে জিগলার নাটে ক্যাটালিস্ট একটা, আমি যদি সাধারণ ভাষায় বলি একদম বইয়ের মতো না, প্রশ্নের উত্তর লেখার জন্য, তাহলে আমরা কিভাবে বলতে পারি জিগলার নাটে ক্যাটালিস্ট একটা কোঅর্ডিনেশন ক্যাটালিস্ট, যার দুইটা অংশ আছে। একটা অংশকে আমরা বলি ক্যাটালিস্ট পার্ট, আর একটাকে বলি কো ক্যাটালিস্ট পার্ট। ক্যাটালিস্ট পার্ট কি কি ধরনের? ক্যাটালিস্ট পার্টটা হলো গ্রুপ 1 থেকে 4 এর হ্যালাইডস, আর কো ক্যাটালিস্ট হলো কি অর্গানোমেটালিক, ডিফারেন্ট অর্গানোমেটালিক কম্পাউন্ডস। ওকে, এখন এই দুইটার কম্বিনেশন আবার কি হবে? হেটেরোজেনাস ইন ক্যারেক্টার, বিকজ ইট ডাজন্ট গেট ডিসলভড ইন সলভেন্টস। এটা হলো সিম্পল পরিচয়। তাহলে এটা যদি আপনি বলতে পারেন বা লিখতে পারেন, আপনি দেখবেন যে অবশ্যই 80% মার্কস আপনি ক্যারি করতে পারবেন যদি সব ঠিকঠাক থাকে। ওকে, স্যার এটা স্যার এটা আবার আবার কেন বলবো আমি? স্যার বলেন বলেন, শুনছি। স্যার ওই যে সিম্পল ভাবে একটু ওটা রেকর্ডে কয়েকটা থেকে কথাই গেছে, স্যার বললেন, ওইটা একটা আবার দুইবার একটু আর রিপিট বলতে করেন পারবো না, ওটা রেকর্ডে থেকে যাবে, আপনারা রেকর্ডটা পেয়ে যাবেন। ওকে, আমি এটা কয়েকবার এক্সপ্লেইন করছি আর কি। আপনি এক্সপ্লেনেশন বুঝতে পারছেন তো?
আমি আপনার উত্তরটা পাচ্ছি না, কথা কেটে যাচ্ছে। আপনি কি ডিসকানেক্টেড হয়ে গেলেন নাকি? যাই হোক, আমি শুনতে পাচ্ছি না। ওকে, আমি তাহলে কন্টিনিউ করি। আচ্ছা, এখন আমরা তাহলে জিগলার নাটা ক্যাটালিস্টের জাস্ট ডেফিনিশন জানলাম। এখন এটা দেখতে কেমন হবে বা এটা কাজ কিভাবে করে আমাদের বুঝতে হলে তার স্ট্রাকচারটা প্রয়োজন। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি। আমি নতুন একটা স্লাইড আপনাদেরকে শেয়ার করতেছি যেখানে এটার মেকানিজম দেয়া আছে। স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে দেখেন যে প্রথম স্ট্রাকচারটা আমি হাইলাইট করে দিচ্ছি। এটার মধ্যে কি কি অংশ আছে আমরা যদি খুব মানে সাবধানে খেয়াল করি তাহলে দেখতে পারবো। এর মধ্যে দেখেন একটা অংশ আছে অ্যালুমিনিয়াম মেটালের, একটা অংশ আছে টাইটেনিয়ামের মেটালের। তার মানে এখানে দুইটা আমরা এমনিতেই বুঝতে পারতেছি যে এটা অলরেডি একটা কম্বিনেশন দেখানো হচ্ছে, আলাদা আলাদা ম্যাটেরিয়ালের না দেখায় একসাথে কম্বিনেশন দেখানো হচ্ছে। অর্থাৎ এখানে কো ক্যাটালিস্ট আছে, ক্যাটালিস্ট আছে। ক্যাটালিস্ট পার্ট কোনটা? টাইটেনিয়ামের অংশটা, তাই তো? জি স্যার। এখানে যদি আমরা একটা সিম্পলি জাস্ট একটা ডিভিশন দেখি, টাইটেনিয়ামের পার্টটাকে আমরা ধরলাম ক্যাটালিস্ট পার্ট, আর লেফট সাইডে যে অ্যালুমিনিয়ামের পার্টটা আছে এটা হবে অ্যালকাইল অ্যালুমিনিয়াম, যেহেতু এটা হবে কো-ক্যাটালিস্ট। তাহলে এখানে কে ইলেকট্রন ডোনেট করার কথা আমাদের ডেফিনিশন অনুযায়ী? স্যার ক্যাটালিস্ট। আর গ্রহণ করবে কো-ক্যাটালিস্ট। আচ্ছা, এখানে আপনি দেখেন এই যে আমরা ডটেড লাইন যে দেখানো হয়েছে, এটা আসলে হচ্ছে কি কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হওয়াতে আমাদের এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা সিম্পল স্ট্রাকচার দেখানো আছে। এখন স্ট্রাকচারটা যখন তৈরি হয়, যেহেতু ইলেকট্রন ডোনেট করলো টাইটেনিয়াম, এই জন্য টাইটেনিয়াম কি হয়ে গেল? ডেল পজিটিভ, অর্থাৎ পজিটিভলি চার্জ। আর অ্যালুমিনিয়াম কি হয়ে গেল? নেগেটিভলি চার্জ। ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা পার্ট নিয়ে আমাদের আলোচনা হবে। এখন মজার ব্যাপার হলো, আমি আগেও বলছি, যেটা একটু আগের স্লাইডে আমরা আলোচনা করলাম, যে এইটার যে কম্বিনেশন সেটা অনেক রকমও হতে পারে, এবং বিজ্ঞানীরা এখন পর্যন্ত কোনো স্পেসিফিক একেবারে নির্দিষ্ট কোনো স্ট্রাকচার দিতে পারেনি। কাজ কিভাবে করে বলতে পারে, মেকানিজম কিভাবে করে বলতে পারে, মানে ব্যাখ্যা করা যায়, কিন্তু এক্সাক্ট অ্যাকুরেট যে স্ট্রাকচার সেটা দেওয়া সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত সবচাইতে গ্রহণযোগ্য যে স্ট্রাকচার বা গ্রহণযোগ্য যে মেকানিজম সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দেখেন এখানে প্রথম এর যে দুইটা স্ট্রাকচার আছে সেটা দেখি আমরা কোথায় আছে। এই যে একটা হলো among several mechanism proposed the bimetallic mechanism of NATA। নাটার যে নাটা, জিগলার নাটা যার নামে, ঠিক আছে, এই ক্যাটালিস্টটা, সেই নেটা একটা মেকানিজম দিছে। ঠিক আছে, এটা হলো কি বলছে, বাই মেটালিক, অর্থাৎ কয় মেটাল সংযুক্ত মানে ইনভলভ এই পলিমারাইজেশনে? দুইটা। আর মনোমেটালিক মেকানিজম অফ কোজে। ঠিক আছে, তাহলে দুইজনের নেটার একটা মেকানিজম আছে আমরা এই বইয়ে দেখানো হয়েছে, আর একটা দেখানো হয়েছে কোজের মেকানিজম। এর মধ্যে নেটার মেকানিজমটা হলো ওল্ড মেকানিজম, ঠিক আছে, প্রাথমিক দিকের মেকানিজম। আর কোজের মেকানিজমটা হলো এখন
গ্র্যান্টেড মেকানিজম, অর্থাৎ এটাকে সবচাইতে বেশি গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া হয়েছে। ওকে, দেখেন এখানে লেখা আছে causes mechanism however is the one that is widely accepted presently. আচ্ছা, এখন যদি আমরা এই দুইটা মেকানিজমই দেখি, তাহলে আমি প্রথম মেকানিজমটাকে একটুখানি দ্রুত বলে যাচ্ছি। এটা সহজ, আমরা যে কোঅর্ডিনেশন কমপ্লেক্স বা কোঅর্ডিনেশন পলিমারাইজেশনের যে মেকানিজমটা দেখছিলাম সেইটা অনুযায়ী এটাকে ব্যাখ্যা করা যায়। ওকে, দেখেন কি বলছে, when the catalyst and co-catalyst components are mixed, যখন আমরা মিক্স করলাম, there occurs a chemisoption. কি ঘটে, যখন কম্পোনেন্টস গুলি মিক্স করি আমরা একটা কেমিজর্পশন ঘটে। কেমিজর্পশন হলো কেমিক্যালি অ্যাডজর্পশন, অর্থাৎ একটা আরেকটার সাথে কেমিক্যালি জোড়া লেগে যাচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি কেমিজর্পশন অফ দা অ্যালুমিনিয়াম অ্যালকাইলস ইলেকট্রোপজিটিভ ইন নেচার। প্রথমে অ্যালুমিনিয়াম অ্যালকাইলস কি অবস্থায় থাকে, ইলেকট্রোপজিটিভ ইন নেচার অন দা টাইটেনিয়াম ক্লোরাইড সলিড সারফেস। প্রথমে যখন আমরা নেই এই অ্যালকাইল, যে অ্যালুমিনিয়াম অংশটা আছে বা অ্যালুমিনিয়াম অ্যালকাইল, সেটা কি ইলেকট্রোপজিটিভ নেচার, সে সলভেন্টের ভিতরে, যেহেতু আমাদের টাইটেনিয়াম ক্লোরাইডটা ডিসলভ হচ্ছে না, সেই টাইটেনিয়াম হ্যালাইড বা টাইটেনিয়াম ক্লোরাইডের উপরে কেমিজর্বড হচ্ছে, অ্যাডজর্বড হচ্ছে, ঠিক আছে, রেজাল্টিং দ্য ফরমেশন অফ an electron deficient bridge complex of the structure. ঠিক আছে, আমাদের এই দুইটার কম্বিনেশনে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। ওকে, আচ্ছা, এখন এই স্ট্রাকচারটা কিভাবে হলো দেখো, দিস কমপ্লেক্স নাও অ্যাক্টস অ্যাজ দ্য অ্যাক্টিভ সেন্টার। এই কমপ্লেক্সটা এখন অ্যাক্টিভ সেন্টার হিসেবে কাজে দিবে। অ্যাক্টিভ সেন্টার মানে কি, অ্যাক্টিভ সেন্টার মানে হলো যেখানে বিক্রিয়া ঘটবে, ঠিক আছে। The monomer is then attracted towards, দেখেন, the monomer is then attracted towards the titanium carbon bond, carbon from alkyl group বা alkyl group R. তাহলে কোন বন্ধনটার ক্ষেত্রে আমরা বিক্রিয়াটাকে দেখতে পারবো, এটা জি স্যার। ভালো মতো খেয়াল করেন, নিচে মার্ক করা আছে কি, কোন বন্ধনটায় আসলে বিক্রিয়া হয়, কি লেখা, attracted towards, কি করেন, স্যার খালি জি স্যার বললে হবে না, লাইনটা পড়ছেন লাস্ট থেকে সেকেন্ড, উত্তর নাই কেন, পড়েন, সিম্পলি পড়লে, যে কেউ একজন পড়লেই তো আপনারা এখানে দেখতে পান যে লেখা আছে অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য টাইটেনিয়াম কার্বন বন্ড। কার্বনটা কোথায় আসছে, এই আর বা অ্যালকাইল গ্রুপ থেকে আসছে। তো আমি কি যেটা দেখাইছি সেখানে কি কার্বনের সঙ্গে টাইটেনিয়ামের বন্ধন দেখানো হয়েছে, না টাইটেনিয়ামের সাথে ক্লোরিনের বন্ধন দেখানো হয়েছে? টাইটানিয়ামের সাথে ক্লোরিনের। তো তাইলে কিছু কার্বন তো নেই। এটা তো বলতে হবে, আমি তো সেই জন্যই তো আপনাদেরকে প্রশ্ন করতেছি। দেখলাম যে আপনারা কতটা মনোযোগ দিচ্ছেন, তাতে দেখা গেল ভয়াবহ অবস্থা। ঠিক আছে, টাইটেনিয়াম কার্বনের যে বন্ধন, আরো স্পেসিফিক করি, এটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, টাইটেনিয়াম আর এই যে অ্যালকাইল গ্রুপের মধ্যে যে বন্ধনটা আছে, এই বন্ধনটাতেই মূলত কি হবে,
পলিমারাইজেশন হবে, ঠিক আছে? জি স্যার। এই জি স্যার। বন্ধনটাতেই অ্যাটাক হবে। ওকে, এটা এই জন্য আমাদের ইম্পর্টেন্ট একটা বন্ধন। এটাই অ্যাক্টিভ সেন্টার হিসেবে কাজ করবে। আমাদের যেরকম রেডিক্যাল ইনিশিয়েটরের ক্ষেত্রে যে রেডিক্যাল যেই পার্টটাতে ছিল সে অ্যাটাক করতো বা তাতে অ্যাটাক হতো, এখানেও ঠিক একইভাবে ক্যাটালিস্টের এই বন্ধনটাতে মনোমারগুলি আকর্ষিত হবে এবং আইসে এইখানে যুক্ত হবে, তাতে অ্যাক্টিভেটেড হবে মনোমারটা। ওকে, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, যদি খেয়াল করেন দেখবেন প্রথম লাইনে কি বলছে, দ্য বন্ড বিটুইন অ্যালকাইল আর মানে যেটা এন্ড টাইটানিয়াম ওপেনস আপ। তার মানে কি হয়, এই টাইটানিয়াম আর অ্যালকালাইন যে গ্রুপটা আছে, হাইলাইট করে দিই, ওপেনস আপ অর্থাৎ খুলে যায়। ঠিক আছে, এটা যেহেতু একটা কি ক্লোজ চেইন কম্পাউন্ডের মতো কাজ করতেছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা। ঠিক আছে, এখানে কি কোন বন্ধনটা খুলে যায়, আমি গত লাস্ট যে স্ট্রাকচারটা দেখায় আসছি সেখানে এটা দেখানো হয়েছে। টাইটানিয়াম আর আর এর মধ্যে যে বন্ধনটা আছে সেটা ওপেনস আপ হয়, অর্থাৎ খুলে যায়। ঠিক আছে, এখান থেকে বন্ধনটা ভেঙে গেলে কি ঘটনা ঘটবে, এখন যেহেতু উন্মুক্ত হয়ে গেল, অনেকটা রেডিক্যালের মতো আচরণ করবে এই গ্রুপগুলি, এবং আলটিমেটলি আমাদের যে মনোমারটা আছে যেটা পাই বন্ডেড মনোমার, দেখেন এখানে কিন্তু CH2 ডাবল বন্ড CH3। ঠিক আছে, এই প্রোপিনের যে মনোমারটা আছে এখানে, সে এসে কি করবে, কাকে অ্যাটাক করবে, টাইটেনিয়ামকে। কাকে অ্যাটাক করবে, টাইটেনিয়ামকে। টাইটানিয়াম কি? হ্যাঁ, producing an electrodeficient titanium and a carbonium R, অর্থাৎ টাইটেনিয়ামটা হয়ে যাবে ইলেকট্রোপজিটিভ, আর যে অ্যালকালাইন গ্রুপটা ছিল আগে সেটা হবে কি ইলেকট্রোনেগেটিভ। ওকে, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে দেখেন খেয়াল করেন, যদি আপনি এই যে একটু শেয়ার করতে একটু স্লো হয়েছে, ইন্টারনেট বোধহয় একটু স্লো হয়েছে। ওকে, তাও খেয়াল করেন, এই যে এখন আমি দেখাই দিচ্ছি যে মার্ক করা জায়গাটা দুইটা খেয়াল করেন, যে টাইটেনিয়াম কি হয়েছে, ইলেকট্রোপজিটিভ হয়ে গেছে, আর অ্যালকালাইন গ্রুপটা ইলেকট্রোনেগেটিভ হয়ে গেছে। আমরা কিন্তু এটা প্রথম স্লাইডেই মানে দ্বিতীয় স্লাইডটাতে দেখছি। অর্থাৎ এই যে অ্যালকালাইন গ্রুপ ছিল উপরে, সেই অ্যালকালাইন গ্রুপটা কি নেগেটিভলি চার্জ হয়েছে, টাইটেনিয়ামের কাছ থেকে ইলেকট্রন নিয়ে ও নেগেটিভলি চার্জ হয়েছে, আর টাইটেনিয়ামটা পজিটিভলি চার্জ হয়েছে। এবং এই টাইটেনিয়ামের সাথে কে যুক্ত হয়েছে, এই যে অংশটা আছে টাইটেনিয়ামের সাথে যুক্ত, এটা কে করতে আসলো, এটা কি বলেন দেখি, তাড়াতাড়ি উত্তর দিতে হবে, এটা কোত্থেকে আসলো? এটা কি বলেন, এই পার্টটা কোত্থেকে আসলো যেটা টাইটেনিয়ামের সাথে যুক্ত হয়েছে, এটা কি জিনিস? না পারলে এটলিস্ট তো বলবেন স্যার বুঝতেছি না বা কিছু, কোত্থেকে আসলো। এটা হলো মনোমারটা। মনোমারটা এসে টাইটেনিয়ামের সাথে যুক্ত হয়েছে, এবং যখন যুক্ত হয়েছে সেটা কি
টাইটেনিয়ামের আর এই যে আর এর মধ্যে যে বন্ধন ছিল সেটা ভেঙে গেছে, ঠিক আছে। তো এখন যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই অ্যালকালাইন গ্রুপ যেটা ছিল আর এই মনোমারের যে সিএইচ অংশটা, এদের চার্জ বিপরীত। অ্যালকালাইনের সাথে আছে মাইনাস চার্জ আর এই সিএইচ এর সাথে আছে প্লাস চার্জ। তো যেহেতু অপোজিটলি চার্জে মধ্যে আকর্ষণ হয়, তাই এরা কি করবে, একটা ট্রানজিশন বন্ড তৈরি করবে। এটা কিন্তু স্থায়ী বন্ধন না, এটা একটা ট্রানজিশন বন্ড তৈরি করবে। দেখতে পাচ্ছেন আশা করি, এখানে লেখাই আছে দেখেন, দ্য টাইটেনিয়াম আয়ন অ্যাট্রাক্টস দ্য পাই ইলেকট্রন পেয়ার অফ দ্য মনোমার। এই টাইটেনিয়াম আয়নটা যে মনোমারের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে, এই মনোমারের সাথে যুক্ত হইলো কিভাবে যুক্ত হইলো, এটা যুক্ত হইলো এইভাবে যে টাইটেনিয়ামের কি হয়েছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি ছিল, আমরা দেখে আসছিলাম লাস্ট স্লাইডে যে ডেল প্লাস থাকে, সেটা কি পাই ইলেকট্রন পেয়ার মনোমারের, অর্থাৎ যে CH2 ডাবল বন্ড CH ছিল সেই ডাবল বন্ডের পাই ইলেকট্রনকে আকর্ষণ করে, ঠিক আছে, এন্ড ফর্মস আ সিগমা বন্ড, একটা সিগমা বন্ড তৈরি করে, দৃঢ় একক বন্ধন। while the counter ion, অর্থাৎ এই যে অ্যালকাইল মাইনাস যেটা ছিল কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন, সেটা কি করবে, যেহেতু এটা মাইনাস, ওটা কার্বন আয়ন হবে, অর্থাৎ অ্যানায়ন গ্রুপ অ্যালকালাইল যে মাইনাস গ্রুপটা আছে, সে আবার যেহেতু সিএইচ যেটা মনোমারের সঙ্গে আছে সেটা সিএইচ অংশটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যেহেতু এখানে আমরা পজিটিভ চার্জ দেখতে পাচ্ছি, এদের মধ্যে পরস্পরের আবার কি হবে, আকর্ষণ হবে। তাহলে মনোমারটা এইভাবে সম্পূর্ণরূপে ক্যাটালিস্টটাতে কি হবে, ইনসার্টেড হবে। এখানে দেখেন শব্দটা লিখেই দেওয়া আছে, ইনসার্টেড, অর্থাৎ সংযুক্ত হয়ে যাবে মনোমারটা এই ক্যাটালিস্টের সাথে। ওকে, আর তার ফলে যে যৌগটা আমরা পাবো সেটাকে আমরা বলতেছি ট্রানজিশন স্টেট রিং বা ট্রানজিশন রিং পাবো আমরা একটা, এই টোটাল রিংটা। আচ্ছা, এখন এই দিস ট্রানজিশন স্টেট নাও গিভস রাইজ টু দ্য চেইন গ্রোথ। কি করে এবার, এই ট্রানজিশন স্টেটটা আমরা দেখলাম একটা মনোমার এইভাবে যুক্ত হইতে পারছে। এখন আমাদের পলিমার তৈরি হইতে হলে কি একটা মনোমার শুধু অ্যাক্টিভেটেড হইলেই তো হবে না, প্রপাগেশন লাগবে, অর্থাৎ এই মনোমারটা পরবর্তীতে আরেকটা মনোমারের সাথে যুক্ত হইতে হবে, বা এই ক্যাটালিস্টটা পরবর্তীতে অ্যাক্টিভেটেড ক্যাটালিস্টটা আরেকটা নতুন মনোমারের সাথে যুক্ত করতে হবে এবং চেইন লেন্থ বাড়াইতে হবে। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো কি, পরবর্তীতে আমাদের যে স্ট্রাকচারটা তৈরি হলো ট্রানজিশন মেটাল থেকে, ট্রানজিশন যে রিং স্ট্রাকচার সেটা এরকম আকৃতি ধারণ করবে এবং অ্যাক্টিভ সেন্টারটাকে রিজেনারেট করবে। কাকে রিজেনারেট করবে, অ্যাক্টিভ সেন্টার। খেয়াল করে দেখেন, আমি অ্যাক্টিভ সেন্টার অর্থাৎ এই যে কার্বন টাইটেনিয়াম বন্ড, এটা আবার রিজেনারেট করছে, অর্থাৎ এই জায়গাটাতেই কি হবে, নতুন করে আবার একটা মনোমার অ্যাটাক করতে পারবে। ঠিক আছে, এম দিয়ে আমি বুঝাইলাম মনোমার, এই মনোমারটা আবার এই টাইটেনিয়াম কার্বনের মধ্যে অ্যাটাক করবে। ক্লিয়ার? যেহেতু ট্রানজিশন স্টেটে ছিল, আপনি বলতে পারেন যে স্যার স্ট্রাকচারটা কিভাবে রিশেপড হলো, এটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, এটা কি কেউ উত্তর করতে পারবেন কিনা আমাকে, দেখি বলার চেষ্টা করেন কি ঘটনা ঘটছে এখানে। কোনো উত্তর নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে আপনারা বুঝতে পারতেছেন সবকিছুই, কোনো সন্দেহ নাই, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে এই মনোমারটা কোথায় অ্যাটাক করলো, কার্বন টাইটেনিয়াম বন্ডের মধ্যে, পরবর্তীতে যে নতুন মনোমার আসবে সেও এই জায়গাটাতেই
ইনসার্টেড হবে এবং এটা প্রপাগেট করবে। আমরা পরের স্লাইডে যাই। এখানে খেয়াল করেন, গত স্লাইড থেকে আমরা যেটা দেখে আসছি সেটাই আমরা কন্টিনিউ করতেছি। প্রপাগেট কিভাবে করতেছে, আমরা ওইখানে দেখছিলাম কি একটা মনোমার যুক্ত ছিল। এই টাইটানিয়াম কার্বন বন্ধনটার উপরে আমাদের শুধুমাত্র একটাই মনোমার যুক্ত ছিল। ওকে, এখন কি হয়েছে, নতুন আরেকটা মনোমার যখন ওই জায়গাটাতে অ্যাটাক করছিল, সে আবার কি একইভাবে রিঅ্যারেঞ্জড হয়েছে। রিঅ্যারেঞ্জড হয়ে এই CH2 এর মধ্যে বন্ধন তৈরি করে প্রপাগেট করতেছে। এই প্রসেসটা সম্পূর্ণ রিপিটেশন হবে, অর্থাৎ যত নতুন মনোমার আসবে তারা এই টাইটানিয়াম কার্বনের মধ্যে অ্যাটাক করবে বন্ধনটাতে, ট্রানজিশন বন্ডে, এবং নতুন ভাবে সম্পূর্ণরূপে যুক্ত হবে, হয়ে এই চেইন লেন্থটাকে বড় করবে। একটা একটা করে মনোমার ইউনিট, এটাকে যদি আমরা বলি M2, প্রথমটা ছিল কি এটা M1, এভাবে M1 M2 এইভাবে M3 M4 কন্টিনিউয়াসলি চেইন লেন্থটা গ্রো করবে। আচ্ছা, এখন the monomer insertion is repeated in this manner and the orientation of the substituent group of the monomer is always taken from the metal ion end. ট্রানজিশন যে স্ট্রাকচারটা ছিল তার মধ্যে যে ইনসার্শন অর্থাৎ যে সংযুক্ত হওয়ার প্রক্রিয়া, তার ওরিয়েন্টেশনটা কি হবে, যে সাবস্টিটুয়েন্ট গ্রুপ অর্থাৎ যেটা প্রতিস্থাপিত হচ্ছে প্রতিবার, সেটা কোন দিক থেকে আসবে, মেটাল আয়ন বন্ডের দিক থেকে আসবে। ঠিক আছে, অর্থাৎ টাইটানিয়াম কার্বনের যে অংশটা সেদিক থেকেই নতুন যে মনোমারটা যুক্ত হচ্ছে সে প্রতিবার ওই জায়গা থেকে আসবে। অর্থাৎ দেখবেন M1টা কি হবে, চেনের শেষ মাথায় চলে যাবে, তারপরে যত নতুন গুলি আসবে তারা কই থাকবে, এই টাইটানিয়াম কার্বন যে ক্যাটালিস্টের যে অংশটা আছে সেটার সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, এই জন্য যে ঘটনাটা ঘটবে, এটা একটা স্টেরিও রেগুলার পলিমার তৈরি করবে। স্টেরিও রেগুলার বলতে কি বোঝায়, আমরা পড়ছিলাম কি আইসোট্যাকটিক, অ্যাট্যাকটিক, সিম্বিওট্যাকটিক পলিমারাইজেশনের উদাহরণ আমরা দেখে আসছি। যদি আইসোট্যাকটিক হয় বা সিম্বিওট্যাকটিক হয় তাহলে দেখবেন যে তাদের কি ওরিয়েন্টেশন গুলি নির্দিষ্ট, অর্থাৎ মনোমার গুলি একইভাবে সজ্জিত অথবা বিপরীত ভাবে, অর্থাৎ নির্দিষ্ট সজ্জা আছে। কিন্তু যদি অ্যাট্যাকটিক হয় তার মধ্যে কি স্ট্রাকচারের কোনো অর্গানাইজেশন, যে মানে নর্মাল যে অর্গানাইজেশন সেটা থাকে না, এটা র্যান্ডম একটা স্ট্রাকচার তৈরি হয়, এলোমেলো। কিন্তু যদি আমরা এই পলিমারাইজেশনের মাধ্যমে চিন্তা করি তাহলে দেখবো যে আমরা যে পলিমার গুলি পাবো জিগলার ন্যাটার মাধ্যমে, যদি এই ন্যাটার যে মেকানিজম সেটা ফলো করে, সে একটা স্টেরিও রেগুলার পলিমার তৈরি করবে। ওকে, তাহলে মোটামুটি আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম। আমরা আগামী দিন তাহলে কোজের যে মেকানিজমটা আছে সেটা আলোচনা করব, জিগলার ন্যাটার। এখন অ্যাটেন্ডেন্স দিব, প্রস্তুত হন অ্যাটেন্ডেন্সের জন্য। স্যার এই স্লাইড গুলো কি আমাদেরকে দেওয়া হয়েছে? স্লাইড গুলি দেওয়া হয়নি, স্লাইড গুলি পাবেন, কিন্তু তার আগে আপনাদের প্রশ্ন করতে বলছিলাম। স্লাইড তো পরের ব্যাপার, আপনাদের তো বললেন গত ক্লাসে যে এই বইটা অনেকের কাছেই আছে, আমি এটা পলিমার সায়েন্স গোয়ারিকরের যে বই সেটা থেকে পড়াইতেছি। আগেই তো জিজ্ঞাসা করলাম, তখন তো বললেন স্যার আছে। সবার কাছে সেটা তো বলেন নাই। স্যার স্লাইডটা দিয়ে দেন আমাদের কাছে। না, আচ্ছা, খুব ভালো হবে, কিন্তু প্রশ্ন তো আপনাদের কাছ থেকে পাইলাম না।
আমি কিন্তু বুঝতে পারলাম যে অনেক কিছু এখানে পারার কথা না, কিন্তু আপনারা কোনো প্রশ্ন করলেন না, কিছুই না। সকালের ক্লাস তো ঘুম কাটে না আর কি।